ভাইয়া আপু, বাংলার বাংলার যে একটা পিডিএফ দিছিল, ওইটাও তো মানে মানে পাই নাই আর কি। এটা কি দিতে পারবেন একটু? আমার কাছে তো কোনো পিডিএফ যে ফাইলই এখন ডাউনলোড হয় না। বলছিলেন যে জিওগ্রাফির ওই পিডিএফটা, এটা গ্রুপে দিয়ে দিছে, একটু নক দেন। দেখেন তো এখান থেকে হয় নাকি। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে হুম। হোয়াটসঅ্যাপ গ্রুপে তো অ্যাড করা নাই। আপনি এখনো অ্যাড ওয়ান নাই? না, না, না। ও, আচ্ছা। কিভাবে অ্যাড হবো ভাইয়া একটু বলে দেন। এই হোয়াটসঅ্যাপ গ্রুপ কবে খুললো ভাই? ভাই, আমরা গ্রুপটা খোলা হয়েছে 1 মাস হয়ে গেছে। নাম্বার তুলেন। আমরা আমি তো হচ্ছে অ্যাড হইনি এখনো। আমি আমি তো আমার নতুন। নাম্বারটা আমি 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 আমার নাম্বারটা আপনাদেরকে মেসেজ অপশনে গিয়ে লিখে দিচ্ছি। আপনারা আমার নাম্বারে নক দিয়েন। আচ্ছা ভাইয়া। যাদব ভাইয়া, বাংলার পিডিএফটা কি আছে? জি ভাই। ওই যে বাংলার যে একটা পিডিএফ দিছিল, এটা কি আপনার কাছে আছে? জি না ভাই, এটা তো আমার কাছে নাই। বাংলার পিডিএফ তো মেবি দেওয়া হয় না। না, এটা গ্রুপে দেখছি, কিন্তু এটা মানে ডাউনলোড করতে পারতেছি না আর কি। যে আমার নাম্বারটা দিয়ে দিছে আপনাদেরকে গ্রুপের মেসেজ অপশনে। আপনারা যারা অ্যাড হন নাই তারা অ্যাড হয়ে যাবে। আপনারা কি কেউ বাংলার পিডিএফটা পান নাই? বাংলার কোন পিডিএফটা? এটা ওই যে পরীক্ষার পিডিএফ নাকি কিসের পিডিএফ? একটু আমার কাইন্ডলি মেনশন করেন। না, পরীক্ষার না, এমনি গ্রুপে দেখছি, কিন্তু মানে আমি ডাউনলোড করতে পারতেছি না, এই কারণে জিজ্ঞেস করতেছিলাম। আচ্ছা, দেখতেছি, যদি গ্রুপে থাকে তাহলে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিতেছি। অনেকে কিন্তু ওই গ্রুপ থেকে ডাউনলোড করতে পারে না, মেসেজ মানে ফোনে অপশনটা নাই। আচ্ছা। ভাইয়া, যেগুলো এরকম গ্রুপে দেয় আমাদের তো হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, আমরা তো গ্রুপ থেকে ডাউনলোড দিতে পারি না, বুঝছেন? আপনারা যারা পারেন একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন, ওইখান থেকে সহজে আমরা নিতে পারবো। আসসালামু আলাইকুম আপুরা, আপু ভাইয়ারা। স্যার কিন্তু এখন আসে নাই, আরো 5 মিনিট সময় লাগবে, একটু ওয়েট করতে হবে। ওকে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। জি ভাই। জি ভাই, সমস্যা নাই ভাই, আমরা ওয়েট করতেছি। ভাইয়া আজকে কি নূর আলামিন স্যার ক্লাস নেবে? সাইদ স্যার, সাইদ স্যার, অনিক স্যার। জি ভাইয়া। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা যে পরীক্ষা দিচ্ছি, মানে প্রত্যেক পরীক্ষার প্রশ্নগুলি, তারপরে ওই প্রশ্নের উত্তরগুলি কোথায় পাবো, মানে কোথায় দেখা যাবে আর কি? তুমি কি গ্রুপে অ্যাড হও নাই? হ্যাঁ। আপু, ওই যে আপনি যে এখানে পরীক্ষা দেন না, ওইখানে রেজাল্ট অপশন আছে। ওই রেজাল্ট অপশনে ঢুকে ওইখানে ডিটেলস লেখা আছে, প্রত্যেকটা পরীক্ষার ডিটেলস আছে ওইখানে, উত্তর সহ। আপনি যেটা ভুল করছেন ওটার কারেকশন আছে, আর আপনি যেটা অ্যান্সার করেন নাই সেটারও কারেকশন, সঠিক অ্যান্সার সহ দেওয়া আছে। পুরো পিডিএফ আকারে দেওয়া আছে, প্রত্যেকটা পরীক্ষার পাবেন আপনি। মানে এবং প্রশ্ন সহ? জি, এবং আপনার টোটাল যতদূর পরীক্ষা দিছে তার মধ্যে আপনার কত পজিশন সবকিছু সহ পাবেন, পয়েন্ট, মার্কস সবকিছু সহ ওই ওয়েবসাইটটাতে, যেখানে আপনি পরীক্ষা দেন। ভাইয়া একটু আচ্ছা, ইয়া ওই ওয়েবসাইটটা তো পুরো একটু মানে বলেন তো ভাই, মানে কিভাবে পরীক্ষা যাব, ছাড়া কিভাবে অন্য দেখবো? সময় ঢোকা যায় না। ওই আপনার ভাইয়া ইউজার এগুলো আইডি একটু দিচ্ছে না এগুলো ভাই? এগুলো একটু আমাদের হোয়াটসঅ্যাপে বলে দেন, এটা ভালো হবে, সবাই জানতে পারবে। আর মানে লিখে তো বলে দেন। সম্ভব না ভাই, আমি একটু বলে দিই আপনাদের। ওই যে আমি ইয়েতে এখানে লিঙ্কটা দিয়ে। আচ্ছা ভাইয়ারা, আমাদের যে এক্সাম হচ্ছে, যে টপিকস গুলো দিয়ে, এগুলা কি আর ক্লাসে করাবে না?
নাকি শুধু এক্সামেই? না না, ক্লাসে পড়াবে। আমি একটা লিঙ্ক দিয়েছি, ওইটা হচ্ছে আমাদের সে পরীক্ষার লিঙ্ক। ওইখানে আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন, যেটা ভর্তির সময় আপনাকে দিয়েছিল ওই মেসেজে, ফোনে SMS করে মেবি দিয়েছিল। ওইটা দিয়ে ঢুকে তারপরে এখানে সবকিছু পাবেন। হোম পেজে সবকিছু আছে, আপনার আপকামিং পরীক্ষা, আপনার ইতিমধ্যে যেগুলো পার্টিসিপেট করেছেন সেগুলোর রেজাল্ট সবকিছু আছে। এখন পর্যন্ত কতগুলো ক্লাস মানে পরীক্ষা হয়েছে? উম, চারটা হয়েছে, চারটা 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 মনে হয়। চারটা হয়েছে। আমি একটাও দিতে পারি নাই পরীক্ষা, আমি ভিতরে ঢুকতে পারি নাই, ইরোর খালি দেখাইছে। ওই ইসের ফোন নাম্বারে কিছু একটা ঝামেলা আছে, 880 দেওয়া লাগে এরকম কি একটা শুনছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ডবল ফোন দিতে নাম্বারই হবে। ঝামেলা হয়েছিল আমারও। হ্যাঁ, হ্যাঁ ওইরকম কি একটা তারপরে আছে আমি কার্ড। যে কয়েকদিনই ভাইয়া ওই চেষ্টা করছি, ট্রাই করছি পরীক্ষার আগে আগে, তারপরে পারি নাই। পরে কালকে ভাইয়া ওই ঠিক করছি। মেসেঞ্জার গ্রুপের লিঙ্কটা একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিও। আমি তো মেসেঞ্জারের ইনভাইট লিঙ্কটা পাচ্ছি না, এটা যে পারে তাকে একটু বলেন, আমি এটা পারি না, সরি। হোয়াটসঅ্যাপে তো অ্যাড হতে পারতেছি না, অন্য নাম্বার দিয়ে তো হোয়াটসঅ্যাপ খোলা, সমস্যা কোনো? হ্যালো। যাদব চন্দ্র ভাইকে দেন, নাম্বারটা দিয়ে দেন। একটু আগে একজন বলতেছিলেন না যে এক্সাম পয়েন্টে গেলে আমাদের প্রিভিয়াস যে প্রশ্নগুলা হয়েছে এগুলোর অ্যান্সার সব পাবো। এটা এক্সাম পয়েন্টের কোথায় যাব আসলে? ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওর ভিতরে ঢোকে আপনার প্রোফাইল আইডিতে লগ ইন করলে উপরেই লেখা থাকবে, দেখবেন এক্সাম রেজাল্টস, প্র্যাকটিস, স্টেটমেন্টস, ট্রানজাকশনস, টপ আপ। হ্যাঁ। ও আচ্ছা। ওই মানে আগে করছিল নাকি, ওটা কিবেন আইডি দেওয়া আছে, ও জিজ্ঞেস করিস ওই করে দিয়ে পাবে। আচ্ছা ভাইয়া, আপনি যে কথা বললেন আপনার নামটা কি? আমার নাম তো এখানে দেওয়াই আছে, এডিসন। ও আচ্ছা, হ্যাঁ, এডিশন। আসসালামু আলাইকুম। এডিশন ভাই, আপনার নাম্বারটা দিয়ে দেন হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ নাম্বার দিব তাই? হ্যাঁ হ্যাঁ। যে SMS এ দিয়ে দিয়েছি, দেখুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। স্যার আসেনি। এডিশন ভাই, আপনার বাসা কি মোংলাতে? ঠিক আছে। ভাইয়া, আপনারা ইংলিশের জন্য কোন বইটা নিছেন? আপু আমি তো মাস্টার করি, আর আগে হচ্ছে আপনার কম্পিটিটিভ এক্সাম পড়া ছিল, ওই এই দুইটাই তো। আমিও মাত্র দেখেছি। আচ্ছা, কেউ কনফিডেন্সে রিসার্চ ওয়ার্কের কেউ বই দেখছেন ইংলিশের জন্য? না না, এখনো দেখা হয় নাই। আমার কনফিডেন্সের রিসার্চ ওয়ার্কে যে আহ, বইগুলো আছে ওগুলো আমাদের মেবি শিটে অনেক কিছু অ্যাড করা থাকবে। এখন হচ্ছে যে কোনো বাজারের গাইড বইগুলো পড়ে একটু বেসিকটা ক্লিয়ার করলে শেষের দিকে ওরা শিট দিলে আমরা ভালোভাবে ক্লিয়ার করতে পারবো আর কি। তাহলে রিসার্চ ওয়ার্কের বই আগে না দেখি, আগে কি আমাদের আপনি যেটা বলেন ওইটা দেখা বেটার হবে? হ্যাঁ, এখন যে কোনো গাইড বই পড়ে বেসিকটা ক্লিয়ার করতে হবে। ও আচ্ছা। ওয়ালিল্লাহ স্যারের এপেক্স বইটা খুব ভালো আছে। আর আপনার বইয়ের নামটা?
গাইড বই বলতে কোনটা রে বুঝাইলা, বুঝলাম না তো। হ্যালো, হ্যাঁ, এই এডিসন, জি ভাই বলেন। গাইড বই বলতে কোনটাকে বোঝাচ্ছ, বুঝলাম না তো। গাইড বই তো ওই বাজারে যেগুলো পাওয়া যায় আপনার ও বিগত আচ্ছা আচ্ছা, ওইগুলো। যেগুলো তোমরা ইংলিশ প্র্যাকটিস করো কোনটা থেকে, কোন বই থেকে বেশিরভাগে? আমি পার্সোনালি জর্জটাই কিনছি, ওইটাই করতেছি আর কি করবো, কিন্তু অনেক কঠিন। জর্জ। আমি ও, আমি মাস্টার আর মিরাকল যেটা ফলো করছি। মাস্টার তো অনেক মোটা বই। আচ্ছা, কম্পিটিটিভ এক্সাম কেমন? ভালো, ওখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অনেক কম আছে। মাস্টার এক্ষেত্রে ভালো। মাস্টার অনেকগুলা করে দিতে। আচ্ছা আপুরা, আপনারা কি মানে অন্য কোথাও এক্সাম টেক্সাম দিচ্ছেন মানে জবের? না রে ভাই, এটাই পারি না। আচ্ছা, লাইভ কেউ কি এমসিকিউ তো এক্সাম দিতে পারে। কলেজে কেউ কি রিটেন দিচ্ছেন, এমন কেউ আছেন? হ্যাঁ আছে, স্কুল রিটেন মানে স্কুল কলেজ দুইটাই রিটেন দেবো। ও আচ্ছা, আমি কলেজে রিটেন দেবো। আমিও কলেজে রিটেন দিব। আচ্ছা, কেউ কি ফিজিক্সে আছেন, কলেজে রিটেন দিবেন, এমন কেউ আছেন এই গ্রুপে? যে না, আমি কেমিস্ট্রিতে। ও আচ্ছা, আপনার নামটা? তুহিন। তুহিন। আপনার কি নিবন্ধনের পরীক্ষার কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটু আগে যে আপু কথা বললেন, আপু আপনি ভোকাবুলারির জন্য কোন বইটা নিছেন? স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। স্যার, স্যার আসসালামু কেমন আছেন? আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন অনেকদিন স্যার? পর দেখা হলো স্যার। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার ভালো আপনি আছেন কেমন স্যার? আছেন? আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ জি স্যার, স্যার। আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। তো দেরি হয়ে গেল, রাস্তায় অনেক জ্যাম ছিল তো। সমস্যা নাই স্যার। কেউ কিছু মনে করেন না আবার। সমস্যা আছে। সমস্যা নাই। তো আমরা আমাদের লেকচারে যাই। আজকে হচ্ছে আমাদের রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশের, এই লেকচারটা আমি আপনাদেরকে কভার করব। তো আপনারা একটু হেডলাইন দিবেন খাতায়, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা। স্যার নমস্কার। স্যার আপনি কোন সাবজেক্টে পড়ান? আজকে কোন সাবজেক্টের ক্লাস, সেই সাবজেক্টই ক্লাস নিব। হ্যাঁ, বাংলাদেশ বিষয়, আচ্ছা বাংলাদেশের স্যার। রাজনৈতিক ব্যবস্থা। এই লেকচার থেকে প্রিলিতে 2 নাম্বার আসে। প্রিলিতে আসে 2 নাম্বার, রিটেনে আসে 10 নাম্বার। তো টপিকগুলো একটু দেখে ফেলি, কোন কোন টপিকগুলো নিয়ে আলোচনা করব। প্রথম টপিকটার নামই হচ্ছে রাজনৈতিক দল। দ্বিতীয় যে টপিকটা সেটা হচ্ছে নির্বাচনের আইন, এই আইনটাকে বলা হয় আরপিও। 3 নম্বরে আমরা দেখব বাংলাদেশ আওয়ামী লীগ, রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। 4 নম্বর আমরা দেখব নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন। 5 নম্বরে আমরা যেই টপিকটা দেখব
সেটা হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। 6 নম্বরে আমরা দেখব সুশীল সমাজ। 7 নম্বরে আমরা দেখব এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস। এবং সর্বশেষে 8 নম্বরে আমরা ইভিএম, স্মার্ট কার্ড, বিভিন্ন রকম সামরিক আইন এগুলি সম্পর্কে একটু জানবো। স্যার এই ক্লাসটা কি প্রিভিয়াসলি করানো হয়েছিল? করানো হয়েছিল। স্যার 5 নাম্বারটা কি লিখছিলেন স্যার? 5 নম্বরটা হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। নতুন ব্যাচে ক্লাসটা করানো হয়। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। ওকে, টপিকগুলো লিখে নেন, টপিকগুলো লিখে নেন, তারপর আমি টপিক ধরে ধরে আলোচনা করব। হ্যাঁ, এটা হচ্ছে লেকচার 12, লেকচার 12। হ্যাঁ, মানে সংবিধান এবং সরকার ব্যবস্থার পরবর্তী যে লেকচারটা সেটাই হচ্ছে এইটা। ওকে স্যার থ্যাংক ইউ। 7 নাম্বারটা কি লিখছেন? 7 নাম্বার হচ্ছে এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি সংস্থা, এনজিও। ওকে, আপনাদের লেখা শেষ হলে আমি একটু টপিকগুলো ধরে ধরে আলোচনা করি। হ্যাঁ, শেষ স্যার। শেষ না? ওকে, তো আমাদের আজকের প্রথম যে টপিকটা, সেই টপিকটার নাম হচ্ছে রাজনৈতিক দল। আপনারা যেটা করবেন, খাতায় রাজনৈতিক দল লিখে একটা হেডলাইন দিবেন। আমরা আগে সংজ্ঞাটা লিখি রাজনৈতিক দলের। হ্যাঁ, কতিপয় ব্যক্তি যখন জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে একমত পোষণ করে ও জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে একমত পোষণ করে ও ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়, তখন ওই ব্যক্তি সমষ্টিকে, ওই যে কতিপয় ব্যক্তির সমষ্টিকে রাজনৈতিক দল বলে। এই যে রাজনৈতিক দল, এই রাজনৈতিক দল সম্পর্কে সংবিধানের, আমাদের যে সংবিধানটা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, ওই সংবিধানের 152 নং অনুচ্ছেদে রাজনৈতিক দল সম্পর্কে বলা হয়েছে। তো রাজনৈতিক দলের উদ্দেশ্য 3টি। উদ্দেশ্য হচ্ছে 3টি। প্রথম যে উদ্দেশ্যটি, সেটা হচ্ছে জনমত গঠন বা জনমত সংগ্রহ। জনমত সংগ্রহকে রাজনৈতিক দলের প্রাথমিক উদ্দেশ্য বলা হয়। দ্বিতীয় যে উদ্দেশ্যটি, সেটা হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করা, অর্থাৎ 5 বছর পর পর যে জাতীয় সংসদ নির্বাচন হয়,
উক্ত সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা এটা রাজনৈতিক দলের প্রয়োজনীয় উদ্দেশ্য, মানে এটা করতে হবে আর কি, এটা প্রয়োজন। 3 নাম্বার যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে সরকার গঠন করে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া, অর্থাৎ সরকার গঠন করা, এটাকে রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য কিন্তু বলা হয়ে থাকে। এই যে প্রথম ফেজের তথ্যগুলি, সুন্দর করে তথ্যগুলো লিখে রাখেন, প্রত্যেকটা লাইন থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে বা আসছে প্রিভিয়াসলি। হ্যাঁ, সুন্দর করে তথ্যগুলি লিখে রাখেন। লেখা হলে আমাকে জানাবেন। হ্যাঁ, তারপর এখান থেকে কি কি প্রশ্ন হয়েছে বা সম্ভাব্য প্রশ্নগুলো কি কি সেগুলো আমি একটু আপনাদেরকে জানাই স্যার দিই। হয়েছে। হয়েছে না? স্যার আচ্ছা, জি স্যার। স্যার হয়ে গেছে লেখা। থ্যাংক ইউ। তো দেখেন 35 BCS একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয় কিসের ভিত্তিতে? উত্তরটা হচ্ছে ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে। তাহলে রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয় কিসের ভিত্তিতে? উত্তরটা হচ্ছে ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে। এরপরে সংবিধানের কত নং অনুচ্ছেদে রাজনৈতিক দল সম্পর্কে বলা হয়েছে? উত্তর হচ্ছে 152। রাজনৈতিক দলের উদ্দেশ্য কয়টি? উত্তর হচ্ছে 3টি। রাজনৈতিক দলের প্রাথমিক উদ্দেশ্য কোনটি? উত্তর হচ্ছে জনমত সংগ্রহ করা। রাজনৈতিক দলের প্রয়োজনীয় উদ্দেশ্য কোনটি? লেকচার 10 পড়াচ্ছি না, ওইটা আমাদের লেকচার প্ল্যানে একটু ভুল আছে। হ্যাঁ, এটা ধারাবাহিকভাবে লেকচার 12। ওকে, নির্বাচনে অংশগ্রহণ এটা হচ্ছে প্রয়োজনীয় উদ্দেশ্য, অর্থাৎ আপনি শুধুমাত্র জনমত সংগ্রহ করলেই হবে না, আপনাকে 5 বছর পর পর যে সংসদ নির্বাচন হয়, জাতীয় সংসদ নির্বাচন, উক্ত নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, পার্টিসিপেট করতে হবে। এবং প্রধান উদ্দেশ্য বা আলটিমেট গোল অফ আ পলিটিক্যাল পার্টি ইজ টু ফর্ম আ গভর্নমেন্ট, অর্থাৎ সরকার গঠন করা, এটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। শুধু জনমত গঠন করলেই হবে না, শুধু নির্বাচনে অংশগ্রহণ করলেই হবে না, ওই নির্বাচনে জয় লাভ করতে হবে এবং জয় লাভের মাধ্যমে সরকারও কিন্তু গঠন করতে হবে। ওকে, আমি পরের অংশে চলে যাচ্ছি, এই টপিকেরই পরের অংশ। চলেন পরের অংশে যাই। পরের অংশে আমরা রাজনৈতিক দলের আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব, যেমন রাজনৈতিক দলকে স্বার্থ একত্রীকরণ কারী কিন্তু বলে। রাজনৈতিক দল কি করবে? জনগণের স্বার্থকে একত্র করবে এবং স্বার্থগুলোকে প্রয়োজনের নিরিখে মিট আপ করার বা ফিল আপ করার চেষ্টা করবে। স্যার স্বার্থ এরপরে বলতে কি ধরনের বিষয়কে বুঝাইছে এখানে? জি, স্যার স্বার্থ বলতে এখানে কি ধরনের বিষয়কে বোঝানো হয়েছে? আমাদের স্বার্থ, আমাদের জনগণের স্বার্থ। মনে করেন আপনি এখন যে গণতন্ত্র, এই গণতন্ত্র হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। এই গণতন্ত্রে আপনারা জানেন যে সকল ক্ষমতার মালিক জনগণ। আপনি সকল ক্ষমতার মালিক, আমি সকল ক্ষমতার মালিক, কিন্তু আপনি কি রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করেন? না স্যার। করেন না, তাই না? আমরাও করি না, কিন্তু আমরা আমাদের আসন থেকে ভোট প্রদান করে প্রতিনিধি নির্বাচন করি এবং এই প্রতিনিধিরা জাতীয় সংসদ সদস্য বা এমপি। আমরা আমাদের দাবি দাওয়াগুলো তার কাছে পেশ করি, সে আমাদের যে স্বার্থ বা দাবি দাওয়াগুলো সেগুলোকে একত্রিত করে সংসদে উপস্থাপন করে। বুঝতে পারছেন? এই জন্য জি স্যার। রাজনৈতিক দলকে বলা হয় স্বার্থ একত্রীকরণকারী। এরপরে রাজনৈতিক দল হচ্ছে গণতন্ত্রের সন্তান। এই কথাটা একজন সমাজবিজ্ঞানী বলেছেন, একজন জার্মান সমাজবিজ্ঞানী, তার নাম হচ্ছে ম্যাক্স ওয়েবার। এই কথাটা বলেছেন ম্যাক্স ওয়েবার। রাজনৈতিক দল হলো আধুনিক গণতন্ত্রের প্রাণ।
আধুনিক গণতন্ত্রের প্রাণ। এই কথাটা একজন দার্শনিক বলেছেন, তার নাম হচ্ছে জন লক। জন লক বলেছেন রাজনৈতিক দল হলো আধুনিক গণতন্ত্রের প্রাণ। এবার একটু এটার উল্টাটা মানে বিরোধী দলের কাছে আসি। বিরোধী দল সম্পর্কে জেনিংস বলেছেন, ইফ দেয়ার ইজ নো অপোজিশন, দেয়ার ইজ নো ডেমোক্রেসি। অর্থাৎ যেখানে অপোজিশন মানে বিরোধী দল নেই, সেখানে কিন্তু গণতন্ত্রও নেই। এই কথাটা বলেছেন একজন ব্রিটিশ সমাজবিজ্ঞানী, তার নাম হচ্ছে আইভর জেনিংস। বিরোধী দল কে কিন্তু বিকল্প সরকার বলা হয়। হ্যাঁ, আজকের টাইটেলটা কি? বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, লেকচার 12। বিরোধী দল কে বলা হয় ছায়া মন্ত্রিসভা। ওকে, এই 6টা লাইন খুব সুন্দর করে লিখে রাখেন, প্রচুর প্রশ্ন হয়েছে এই লাইনগুলি থেকে। স্যার এই ম্যাক্স ওয়েবার যিনি, ইনি কি ফাদার অফ বিউরোক্রেসি? ইনি জি জি সেই জি জি ব্যক্তি? জি, তিনি আমলাতন্ত্রের জনক, ব্যুরোক্রেসির জনক। হ্যাঁ, ম্যাক্স ওয়েবার, তিনি একজন জার্মান সমাজবিজ্ঞানী। ঠিক আছে, স্যার লেখা শেষ। শেষ না? ওকে, চলেন তাহলে এই 6টা লাইন একটু আপনাদের সাথে শেয়ার করি। রাজনৈতিক দলকে বলা হয় স্বার্থ একত্রীকরণকারী। আধুনিক গণতন্ত্রে যেহেতু পরোক্ষ গণতন্ত্র বিদ্যমান, সেহেতু আমরা সরাসরি রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ না করে আমাদের এলাকা থেকে বা আমাদের আসন থেকে প্রতিনিধি অর্থাৎ এমপি নির্বাচন করি এবং আমাদের দাবি দাওয়াগুলো এমপির কাছে পেশ করি। এমপি আমাদের দাবি দাওয়াগুলো সবাইকে একত্রিত করে, মানে এই আমাদের দাবি দাওয়াগুলো মানে আমাদের স্বার্থগুলোকে একত্রিতকরণ করে। এই জন্য রাজনৈতিক দলকে বলা হয় স্বার্থ একত্রীকরণকারী। রাজনৈতিক দল গণতন্ত্রের সন্তান, অর্থাৎ গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে একাধিক রাজনৈতিক দল থাকতে হবে, না হলে কিন্তু স্বৈরতন্ত্র এর উৎপত্তি হবে। এটা বলেছেন একজন জার্মান সমাজবিজ্ঞানী, তার নাম হচ্ছে ম্যাক্স ওয়েবার, তিনি আমলাতন্ত্রেরও কিন্তু জনক। রাজনৈতিক দলকে বলা হয় আধুনিক গণতন্ত্রের প্রাণ। ওই যে বললাম, গণতন্ত্র টিকিয়ে রাখার জন্য একাধিক রাজনৈতিক দল লাগবে, সেই জন্য রাজনৈতিক দলকে বলা হয় আধুনিক গণতন্ত্রের প্রাণ। এই কথাটা বলেছেন আধুনিক গণতন্ত্রের জনক বলে পরিচিত জন লক। আধুনিক গণতন্ত্রের জনককে জন লক। এরপর একজন ব্রিটিশ সমাজবিজ্ঞানী, তার নাম হচ্ছে আইভর জেনিংস, সে একটা কথা বলছে যে যদি কোথাও বিরোধী দল না থাকে অর্থাৎ অপোজিশন পার্টি না থাকে, তাহলে সেখানে গণতন্ত্র থাকে না। এছাড়াও বিরোধী দলকে বিকল্প সরকার, কারণ বিরোধী দল কারা? যারা সংসদ নির্বাচনে সেকেন্ড হয়। যে ফার্স্ট হয় সে হচ্ছে সরকারি দল, সরকার গঠন করে, আর যে সেকেন্ড হয় সে হচ্ছে বিরোধী দল, অর্থাৎ অল্টারনেটিভ গভর্নমেন্ট বা বিকল্প সরকার। ঠিক একই রকম ভাবে ছায়া মন্ত্রিসভা। এখানে ছায়া মন্ত্রিসভা কেন? সরকারি দল যদি কোনো ভুল ভ্রান্তি করে, কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করে, তো তাদের গঠনমূলক সমালোচনা করার মাধ্যমে তাদেরকে আবার রাইট ট্র্যাকে বা রাইট ওয়েতে ফিরিয়ে নিয়ে আসে, বিধায় তাদেরকে কিন্তু ছায়া মন্ত্রিসভাও বলা হয়ে থাকে। ওকে, স্যার একটা প্রশ্ন ছিল। অবশ্যই। স্যার শ্যাডো ক্যাবিনেট সেকেন্ড মেজর যারা থাকবে তারা, তো হ্যাঁ, যারা একটা বা দুইটা আসনে জয়লাভ করেছে, তারা কি শ্যাডো ক্যাবিনেটের মধ্যে থাকবে না? না, থাকবে না। মনে করেন যে সেকেন্ড যে দলটা, সেটাই হচ্ছে বিরোধী দল। এখন যারা মনে করেন যে সেকেন্ড হবে, তার যে এমপিরা, তারাই কিন্তু মিলে শ্যাডো ক্যাবিনেট গঠন করবে। হ্যাঁ, সাংবিধানিকভাবে তারাই, অর্থাৎ যে দলটা সেকেন্ড হবে সংসদ নির্বাচনে, তারাই শ্যাডো ক্যাবিনেট গঠন করতে পারবে। ওকে। আচ্ছা, চলেন আরো 2টা লাইন বাকি আছে, সেটা হচ্ছে রাজনৈতিক দলের নিবন্ধন। রাজনৈতিক
নিবন্ধন শুরু হয় 20 অক্টোবর 2008 হতে। নিবন্ধন আসলে প্রথম রাজনৈতিক দল আর নিবন্ধন এক জিনিস না। রাজনৈতিক দল গঠন হয় আগে আর নিবন্ধন হয় অনেক পরে। পরবর্তীতে আরপিও এর ভিত্তিতে কিন্তু নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছিল। হ্যাঁ, প্রথম নিবন্ধিত রাজনৈতিক দল হচ্ছে এলডিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি। 6 নং নিবন্ধিত রাজনৈতিক দলটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় রাজনৈতিক দল, বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ ধারাবাহিকভাবে সিরিয়ালে 6 নাম্বার নিবন্ধিত রাজনৈতিক দল। আওয়ামী লীগ নিবন্ধন পায় 3রা নভেম্বর 2008 সালে। বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল 44টি। 44টি। সর্বশেষ যে প্রশ্নটা আসে যে সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটা, তার নাম হচ্ছে বাংলাদেশ সুপ্রিম পার্টি। নামটা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম পার্টি। এই বাংলাদেশ সুপ্রিম পার্টি, এটার সভাপতির একটু দেখি আমরা। সভাপতি হচ্ছেন শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ। তো এটার যে প্রতীক, মানে যেই প্রতীকে নির্বাচন করবে সেই প্রতীকটা হচ্ছে এক তারা। এই তো তথ্যগুলো লিখে নেন। দেখতে পাচ্ছি রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয় আরপিও এর ভিত্তিতে 20 অক্টোবর 2008 সাল থেকে। তো নিবন্ধন এটা আসলে প্রথম দ্বিতীয় জিনিসটা কেমন, যেমন আপনারা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, আপনারা যারা আগে ভর্তি হয়েছে তারা আগে রোল নাম্বার পাইছেন, ঠিক না? যারা পরে ভর্তি হয়েছে তারা একটু পরে তাদের রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার পাইছে। বিষয়টা জি এমন, স্যার। নট নেসেসারি যে আপনি সবচেয়ে বড় দল, আপনি সবচেয়ে আগে গঠিত হয়েছেন বিধায় আপনি 1 নাম্বার নিবন্ধিত, নট নেসেসারি। হ্যাঁ, যে আগে নিবন্ধন পত্র সংগ্রহ করে ফিল আপ করে জমা দিছে সেই 1 নাম্বার দল। ওই ধারাবাহিকতায় 1 নাম্বার দলটা হচ্ছে এলডিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি। 6 নাম্বার, যেহেতু আওয়ামী লীগ এখন বর্তমানে ক্ষমতায় আছে, এটা থেকে প্রশ্ন আসতে পারে বিধায় আমি লাইনটা লিখেছি। আওয়ামী লীগ 6 নাম্বার নিবন্ধিত রাজনৈতিক দল। আওয়ামী লীগ নিবন্ধন পায় 3রা নভেম্বর 2008 সালে। বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল 44টি, আর সর্বশেষ দলটা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম পার্টি, যার সভাপতির নাম হচ্ছে শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ। আর এটা একতারা প্রতীকে কিন্তু নির্বাচন করে। ওকে, তো আমি একটু পুরো টপিকটা একটু রিক্যাপ করি। জি স্যার, ক্লিয়ার। তো এই হচ্ছে আমাদের প্রথম অংশটা। আমরা দেখেছিলাম রাজনৈতিক দল নিবন্ধিত হয় ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে। এরপরে দেখেছিলাম সংবিধানের 152 নম্বর অনুচ্ছেদে রাজনৈতিক দল সম্পর্কে বলা হয়েছে। এরপরে দেখেছিলাম রাজনৈতিক দলের উদ্দেশ্য 3টি। প্রাথমিক উদ্দেশ্য জনমত সংগ্রহ করা, প্রয়োজনীয় উদ্দেশ্য নির্বাচনে অংশগ্রহণ করা, এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে সরকার গঠন করে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া। এরপরে কিন্তু স্যার একটা কোশ্চেন ছিল। জি করেন। স্যার একটা বইতে দেখছিলাম সংবিধানের 38 নম্বর অনুচ্ছেদে রাজনৈতিক দলের কথা বলা আছে। নো নো নো, সংবিধানের 38 নম্বর অনুচ্ছেদে বলা আছে সংগঠনের সংগঠনের স্বাধীনতা। স্বাধীনতা, রাজনৈতিক জি দল স্যার। করার স্বাধীনতা। রাজনৈতিক দল সম্পর্কে বলা নাই। আপনি করবেন, যেহেতু আপনি নাগরিক, এটা আপনার মৌলিক অধিকার। ওকে, জি স্যার, থ্যাংক একটা ইউ হচ্ছে আপনি রাজনৈতিক দলে কোন দলে আপনি অংশগ্রহণ করবেন,
ওইটার স্বাধীনতা। আরেকটা হচ্ছে রাজনৈতিক দল গঠন, 152 মনে রাখেন। আচ্ছা, জি স্যার। রাজনৈতিক দলকে বলা হয় স্বার্থ একত্রীকরণকারী। রাজনৈতিক দলকে গণতন্ত্রের সন্তান বলা হয় বলেছেন একজন জার্মান সমাজবিজ্ঞানী, আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার। রাজনৈতিক দল আধুনিক গণতন্ত্রের প্রাণ বলেছেন আধুনিক গণতন্ত্রের জনক জন লক। ইফ দেয়ার ইজ নো অপোজিশন দেয়ার ইজ নো ডেমোক্রেসি, স্টেটেড বাই আ ব্রিটিশ সোশ্যাল সায়েন্টিস্ট, তিনি হচ্ছেন আইভর জেনিংস। বিরোধী দলকে বলা হয় বিকল্প সরকার এবং ছায়া মন্ত্রিসভা। এরপরে কিন্তু আমরা দেখলাম যে নিবন্ধন শুরু হলো 20 অক্টোবর 8 থেকে। প্রথম নিবন্ধিত রাজনৈতিক দলটা হচ্ছে এলডিপি। 6 নম্বর দলটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। মোট বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল 44টি। সর্বশেষ দলটা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম পার্টি, একতারা প্রতীকে নির্বাচন করে, সভাপতি হচ্ছে শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ। যাচ্ছি স্যার পরে। সভাপতি আসলে কোন দলের এটা? যে দলটা গঠন হয়েছে সর্বশেষ ওই দলের সভাপতি বাংলাদেশ সুপ্রিম পার্টির সভাপতি। দেখেন নিচে আমি একটা দাগ দিয়ে নিচে তীর দিছি, এর মানে ওই দলেরই সভাপতি। হ্যাঁ, স্যার ছায়া মন্ত্রিসভাটা কি বললেন? ছায়া মন্ত্রিসভা হচ্ছে হ্যাঁ। শ্যাডো ক্যাবিনেট, অর্থাৎ বিরোধী দল সরকারের যদি কোনো খারাপ কাজ বা সরকারের গঠনমূলক সমালোচনা করে রাজনৈতিক ব্যবস্থাকে গতিশীল রাখে, এই জন্য বিরোধী দলকে বলা হয় ছায়া মন্ত্রিসভা, অর্থাৎ গঠনমূলক সমালোচনা। ওকে, যাচ্ছি আরপিওতে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। যাচ্ছি আরপিও থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ নির্বাচনের আইন এটা। ওকে, তো এটার পূর্ণরূপটা একটু দেখি। পূর্ণরূপটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার। এটাকে বাংলায় বলে গণপ্রতিনিধিত্ব আদেশ। তো এটাকে সংসদ নির্বাচনের সংবিধানও কিন্তু বলা হয়। এটাকে সংসদ নির্বাচনের সংবিধান। স্যার এই আরপিও কে কি সংবিধান বলা হয়? না, সংসদ নির্বাচন আরপিও কে সংসদ নির্বাচনের আইন বলা হয়। তাহলে সংবিধান কোনটাকে বলা হয় বলতেছেন? সংবিধান কোনটাকে বলা হয় আবার? আর এই যে সংবিধানে এটা বললেন সম্পর্কে যে বলা আছে, লিখেন, আমি লিখাই দিচ্ছি, নো টেনশন। লিখেন, সংবিধানের 125 নং অনুচ্ছেদে সংবিধানের 125 নং অনুচ্ছেদে আরপিও সম্পর্কে বলা হয়েছে। আরপিও হচ্ছে সংসদ নির্বাচনের নিয়ম কানুন সংক্রান্ত প্রধান আইন। সংসদ নির্বাচনের নিয়ম কানুন সংক্রান্ত প্রধান আইন। তো এটা জারি করা হয় কবে? যেহেতু একটা আইন, নিশ্চয়ই এটা জারি করতে হবে, বা আদেশ জারি করা হয় 26 ডিসেম্বর 1972 সালে। এটা জারি করেন স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, তার নাম হচ্ছে আবু সাইদ চৌধুরী। আর এটা তৈরি করেন ডক্টর
কামাল হোসেন। এই তো, এটা হচ্ছে প্রথম অংশ। দ্বিতীয় অংশ একটু পরে আমরা লিখবো। প্রথম অংশটা লিখে ফেলেন জলদি জলদি। স্যার 26 জনে লেখা আছে আর নাকি লিখছেন ওটা? 26 ডিসেম্বর, ডিসেম্বর, ও আচ্ছা আচ্ছা। ডিসেম্বর। স্যার জারি করেন মানে কি প্রকাশ করে? আচ্ছা, আদেশ জারি করতে হয় না? আদেশ সংবিধানে পড়ছেন না, আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতি কোন একটা সংশোধনী আদেশ বা যে কোনো আদেশ স্যার জারি। দেখা যাচ্ছে না, একটু সাইড হন। আদেশ জারি, জারি, জারি মানে হচ্ছে ঘোষণা করা। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা স্যার। জারি মানে ঘোষণা করা। হ্যাঁ, ওকে। স্যার আমার একটা প্রশ্ন, হুম, হুম, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর হুম, রহমান? তাহলে 1972 সালে তাহলে আবু সাইদ চৌধুরী স্যার কেমনে আছে এই আরপিও আইন জারি করেন? দেখেন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বলতে মুজিবনগর সরকার ছিল। মুজিবনগর সরকার। মুজিবনগর সরকার হচ্ছে বাংলাদেশের প্রথম সরকার। হ্যাঁ, তো প্রথম সরকার হচ্ছেন, মানে প্রথম সরকারের রাষ্ট্রপতি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই জন্য বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন না 1972 সালে। ঠিক তার পরের দিন 11 জানুয়ারি তিনি সংবিধান রচনার উদ্দেশ্যে একটা অস্থায়ী সংবিধানাদেশ জারি করেন এবং নতুন সরকার গঠনের ঘোষণা দেন। 12 জানুয়ারি 1972 সালে নতুন সরকার শপথ বাক্য পাঠ করে এবং ওই সরকারের প্রধানমন্ত্রী হন শেখ মুজিবুর রহমান এবং রাষ্ট্রপতি করা হয় আবু সাইদ চৌধুরীকে। সেই জন্য স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হচ্ছেন তৎকালীন বিচারপতি আবু সাইদ চৌধুরী। বুঝতে পারছেন? থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। স্যার এটা কি শেষের লাইনটা স্বাধীন একটু বলুন, স্যার। স্বাধীন শেষের বাংলাদেশ লাইনটা বলা হলে আবু সাইদ চৌধুরী লিখবো? স্বাধীন বাংলাদেশ বললে হ্যাঁ, যদি প্রশ্নে বলে যে স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে বা বাংলাদেশের প্রথম সাংবিধানিক রাষ্ট্রপতিকে, উত্তর হবে আবু সাইদ। স্যার যদি বলা হয় যে কি মুজিবনগর সরকারের প্রথম রাষ্ট্রপতি, ওরকম কিছু কোশ্চেন আসতে তাহলে পারে? বঙ্গবন্ধু, হ্যাঁ অবশ্যই আসছে, এর আগেও আসছে। মুজিবনগর আচ্ছা সরকার আচ্ছা, রাষ্ট্রপতিকে, উত্তরটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওকে স্যার, সর্বাধিনায়ককে থ্যাংক ইউ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অস্থায়ী সরকার না হ্যাঁ, অস্থায়ী মুজিবনগর সরকার, সরকার। কিন্তু বাংলাদেশের প্রথম সরকার তো না, এই জন্য। জি স্যার। ঠিক আছে, কারণ জি স্যার, স্বাধীনতার ঘোষণার মাধ্যমে কিন্তু আমরা বাংলাদেশ, তাই তো? জি স্যার, বাংলাদেশে প্রথমে বললে হবে শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, স্যার শেষের লাইনটা কি লিখছিলেন স্যার? তৈরি করে দেন, তৈরি করে দেন ডক্টর কামাল হোসেন। রাষ্ট্রপতি তো জারি করেন বা ঘোষণা করেন, নিশ্চয়ই এটা একটা দলিলের মতো, এটা তৈরি করতে হবে, কেউ না কেউ তৈরি করবে। তৈরি করে দেন ডক্টর কামাল হোসেন। ঠিক আছে, সংবিধান স্যার রচনা আমার কমিটির সভাপতি ছিলেন। স্যার স্যার কিছু কিছু বইতে তো আছে স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, স্বাধীন বাংলাদেশ না। ঠিক আছে, স্যার স্বাধীন বাংলাদেশ লেখায় দেখলাম তো। ভুল আছে, কারেকশন করে নিয়েন। ঠিক আছে, ওকে, নো প্রবলেম। চলেন, তো আরপিওতে কি কি আছে একটু দেখি। আরপিওতে অধ্যায় আছে 7টি। ধারা বা বিধি 95টি। তফসিল আছে 4টি। সংশোধন হয়েছে 18 বার। এটা সংশোধন করতে পারে বা করে নির্বাচন কমিশন। আর রাজনৈতিক দল সমূহ নিবন্ধিত হয়
আরপিও এর ভিত্তিতে। এই 6টা তথ্য একটু কষ্ট করে লিখে রাখেন, খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলি। জি স্যার, লিখছি। তাহলে যেহেতু আরপিও হচ্ছে নির্বাচন এর নিয়ম কানুন গুলো যে দলিলে লিপিবদ্ধ থাকে, অর্থাৎ এটা একটা দলিল, এটাতে অধ্যায় থাকবে, ধারা থাকবে, তফসিল থাকবে, আমরা বুঝতে পারতেছি মানে ওই কথাটা থেকে। তো এখানে কিভাবে কয়টা করে আছে সেটা একটা একটা উল্লেখ আমি এখানে করেছি। অধ্যায় আছে 7টি, ধারা বা বিধি আছে 95টি, তফসিল বা বিস্তারিত ব্যাখ্যা আছে 4টি বিষয়ের, সংশোধন হয়েছে মোট 18 বার, আর এটা সংশোধন করতে পারে নির্বাচন কমিশন। আর আমাদের সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আরপিও, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো নিবন্ধিত হয় হচ্ছে এই আরপিও এর ভিত্তিতে। ওকে, আমরা পরের টপিকে যাচ্ছি। পরের টপিকের নাম আওয়ামী লীগ। হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। চলেন বাংলাদেশ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখে ফেলি। আওয়ামী লীগ এটা গঠন হয় বা প্রতিষ্ঠা হয় 23 জুন 1949 সালে। এটার গঠন স্থান কে এম দাস লেনের রোজ গার্ডেন। টিকাটুলি। রোজ গার্ডেন, হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে টিকাটুলিতে। কে এম দাস লেনটা হচ্ছে টিকাটুলিতে। রোজ গার্ডেন কার বাড়িতে? মুসলিম লীগের একজন সদস্য, তার নাম হচ্ছে কে এম রশিদ হুমায়ুনের বাড়িতে। স্যার এটা কে এম দাস লেনের কি বললেন, একটু আবার একটু বলতেন কে যদি। এম দাস লেনের রোজ গার্ডেনে। আপনাকে এক্সামের জন্য শুধু রোজ গার্ডেন জানলেই হবে, হ্যাঁ, পরীক্ষায় কিন্তু আসবে না যে এটা কে এম দাস লেনের কোন লেনে, এটা আসবে না। বলবে যে আওয়ামী লীগ প্রতিষ্ঠার সাথে নিচের কোন ভবনটি সম্পর্কিত, উত্তরটা হচ্ছে রোজ গার্ডেন। আর আসতে পারে এটা কার বাড়ি, বাড়িটা হচ্ছে কাজী মোহাম্মদ রশিদ হুমায়ুনের বাড়ি। হ্যাঁ, এটার প্রতিষ্ঠাকালীন নাম পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। এটার প্রতিষ্ঠাকালীন সভাপতি সভাপতি মৌলানা মাওলানা ভাসানী। আব্দুল হামিদ খান আব্দুল হামিদ খান। ভাসানী না? এটার প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক শামসুল। শামসুল হক। এটা কিন্তু 45 বিসিএস এর প্রশ্ন। শামসুল হক। এটার প্রতিষ্ঠাকালীন যুগ্ম মাওলানা বঙ্গবন্ধু। সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা সংক্ষেপে বঙ্গবন্ধু লিখলাম। এটার প্রতিষ্ঠাকালীন কোষাধ্যক্ষ ইয়ার মোহাম্মদ খান। মুহাম্মদ খান। এটার সদর দপ্তর বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান। ঢাকা। ওকে, এই ইনফরমেশন গুলো ফার্স্ট ফেজে একটু তুলে রাখেন। সেকেন্ড ফেজে আমরা আরো কিছু ইনফরমেশন দেখব।
স্যার ইয়ার মোহাম্মদ খানের পূর্বে কি লিখছেন? কোষাধ্যক্ষ, টাকা পয়সার হিসাব রাখতো আর কি। স্যার ক্যাশিয়ার। না, এভাবে কেশিয়ার বইলা ছোট করার মানে এটা সে উচিত না। কোষাধ্যক্ষ বলতে মানে টাকা পয়সা কোনটা কোন খাতে ব্যয় হবে। অর্থ অর্থ সচিব বলতে সম্পাদক। পারেন, অর্থ অর্থ সচিব বা ট্রেজারার বলতে পারেন। অর্থ সম্পাদক। ট্রেজারার ক্যাটাগরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার অর্থ সম্পাদক বলা যাবে না? অর্থ সম্পাদকও বলা যাবে, হ্যাঁ, অর্থ সম্পাদক বলা যাবে। তো দেখেন এখানে গঠন এর সময়টা লিখলাম 23 জুন 1949। গঠিত হওয়ার সাথে জড়িত একটা ভবন, তার নাম হচ্ছে রোজ গার্ডেন। একজনের বাড়ি, তার নাম হচ্ছে রশিদ হুমায়ুন। যেহেতু ওই সময় আমরা ছিলাম ইস্ট পাকিস্তানে, সেই জন্য এই যে পূর্ব পাকিস্তান যোগ হয়েছে। আর তখন কিন্তু এই মুসলিম শব্দটা ছিল, এই যে দেখেন এক্সট্রা মুসলিম শব্দটাও আছে। সভাপতি ছিলেন প্রতিষ্ঠাকালীন আব্দুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক শামসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কোষাধ্যক্ষ বা অর্থ বিষয়ক সম্পাদক তিনি ছিলেন ইয়ার মুহাম্মদ খান, আর সদর দপ্তর বঙ্গবন্ধু এভিনিউ, যেটা ঢাকার গুলিস্তানে অবস্থিত। চলেন আরো কিছু তথ্য দেখে নিই। এটার আহ, আদর্শ আদর্শ হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। আদর্শটা হচ্ছে কি? বাঙালি জাতীয়তাবাদ। এটার যে পত্রিকার নাম হচ্ছে উত্তরণ। উত্তরণ এটার ভাতৃপ্রতিম সংগঠন। দুইটি ভাতৃপ্রতিম মানে যে সকল সংগঠনের কাছে নিজস্ব গঠনতন্ত্র আছে। আওয়ামী লীগের সহযোগী বা ভাতৃপ্রতিম যে সংগঠনগুলোর কাছে নিজস্ব গঠনতন্ত্র আছে, এমন দুইটা সংগঠন। একটা হচ্ছে ছাত্রলীগ, আরেকটা হচ্ছে শ্রমিক লীগ। ছাত্রলীগ আর শ্রমিক লীগ। আওয়ামী লীগের সহযোগী সংগঠন, অর্থাৎ ছাত্রলীগ আর শ্রমিক লীগ বাদে যতগুলি সংগঠন আছে সবগুলোকে সহযোগী সংগঠনও কিন্তু বলা হয়ে থাকে। এরপরে দেখবেন আওয়ামী লীগের যে স্লোগানটা হচ্ছে জয় বাংলা। এই জয় বাংলা কিন্তু জাতীয় স্লোগান হয়েছে, আপনারা জানেন। এটা জাতীয় স্লোগান হয় 2রা মার্চ 2022 সালে। আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাতিল করা হয় 21 অক্টোবর 1955 সালে। উদ্দেশ্যটা কি? ধর্ম নিরপেক্ষতা বা অসাম্প্রদায়িক চেতনা আনয়ন করার জন্য। শেখ মুজিবুর রহমান মানে বঙ্গবন্ধু মোট 4বার আওয়ামী লীগ এর সভাপতি হন। মোট 4বার তিনি আওয়ামী লীগের সভাপতি হন। প্রথমবার সভাপতি হন 1966 সালে। অপরদিকে শেখ হাসিনা তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা 10বার
আওয়ামী লীগ এর সভাপতি হন, প্রথমবার সভাপতি হন তিনি 1981 সালে। এই তো, প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, ইনফরমেশন গুলো লিখে নেন। স্যার, জি, ভাতৃপ্রতিম সংগঠন আর সহযোগী সংগঠনের পার্থক্যটা কি বললেন? ভাতৃপ্রতিম সংগঠন হচ্ছে যাদের নিজস্ব গঠনতন্ত্র আছে। গঠনতন্ত্র অর্থাৎ কিভাবে পরিচালিত হবে, কিভাবে চাঁদা কালেকশন করবে, কিভাবে কোন খাতে কিভাবে ব্যয় করবে, এগুলো নির্দিষ্ট নীতিমালা বা নির্দেশনা আছে, সেটাকে বলে ভাতৃপ্রতিম সংগঠন। ভাতৃপ্রতিম মানে ভাইয়ের মতো সংগঠন। তবে সংজ্ঞাগত দিক থেকে যেই সকল সংগঠনের নিজস্ব গঠনতন্ত্র আছে সেগুলোকে বলা হয় ভাতৃপ্রতিম সংগঠন। অপরদিকে সহযোগী সংগঠন হচ্ছে যাদের নিজস্ব গঠনতন্ত্র নাই, তবে আওয়ামী লীগের সহযোগী হিসাবে কাজ করে থাকে তারা। যেমন এই যে তাঁতি লীগ, মৎস্য লীগ, কৃষক স্যার লীগ, স্যার যুবলীগটা কি স্যার? যুবলীগ। হ্যাঁ, এটা সহযোগী সংগঠন, সহযোগী সংগঠন। হ্যাঁ, মানে এই দুইটা বাদে যত লীগ দেখবেন আপনি আপনার দুই চোখে, সব সহযোগী সংগঠন। ঠিক আছে স্যার, আরেকটা প্রশ্ন স্যার, বঙ্গবন্ধু মোট কতবার সাধারণ সম্পাদক নির্বাচিত হন আওয়ামী লীগের? বঙ্গবন্ধু এর আগে আমাকে বলেন প্রথমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন কবে? 1952 সালে। 1953 সালে। এরপরে আবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন কবে? 1959 সালে। জি স্যার। হ্যাঁ, 2 বার। আর সভাপতি হচ্ছেন 4 বার। ওকে, জি স্যার। তো দেখেন, আদর্শ হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদ বলতে আমাদের বাঙালি জাতির ভাষা ও সংস্কৃতির মাধ্যমে গড়ে ওঠা ঐক্য এবং সংহতিকে বোঝায়। আমি আবার বলছি, বাঙালি জাতীয়তাবাদ বলতে আমাদের বাঙালি জাতির ভাষা এবং সংস্কৃতির মাধ্যমে গড়ে ওঠা ঐক্য ও সংহতিকে বোঝায়। পত্রিকাটার নাম হচ্ছে উত্তরণ। আপনারা জানেন যে আমাদের কৃষি ব্যবস্থায় উন্নত জাতের একটা ভুট্টার নাম হচ্ছে উত্তরণ। আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন 2টি, মানে যাদের নিজস্ব গঠনতন্ত্র আছে, ছাত্রলীগ আর শ্রমিক লীগ। আর এই 2 লীগ বাদে, মানে ছাত্রলীগ আর শ্রমিক লীগ বাদে, দুই চোখে যত লীগ দেখবেন সবগুলি হচ্ছে সহযোগী সংগঠন। আর আওয়ামী লীগের স্লোগানটা হচ্ছে জয় বাংলা। জয় বাংলাকে জাতীয় স্লোগান করা হয় 2রা মার্চ 2022 সালে। পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ থেকে ধর্মনিরপেক্ষতা আনয়ন করার জন্য, সবার জন্য এই দলটাকে উন্মুক্ত করে দেওয়ার জন্য মুসলিম শব্দটি বাতিল করা হয় 21 অক্টোবর 1955 সালে। বঙ্গবন্ধু মোট 4 বার আওয়ামী লীগের সভাপতি হন। প্রথমবার হন 1966 সালে 1 মার্চ তারিখে। হ্যাঁ, আর শেখ হাসিনা হন 10 বার। প্রথমবার হন 1981 সালে। তিনি যে বেলজিয়াম থেকে ফিরে আসেন, ফিরে এসে তিনি কিন্তু আওয়ামী লীগের সভাপতি হয়েছিলেন। তো চলেন এর পরের টপিকে যাই। পরের টপিকটা কি নিয়ে? নির্বাচন কমিশন, তাই না? চলেন, নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন গঠন সম্পর্কে বলা আছে 118 নং অনুচ্ছেদে। এটার যে দায়িত্ব সম্পর্কে বলা আছে 119 নং অনুচ্ছেদে। এটার যে কর্মচারী, নির্বাচন কমিশনের যে কর্মচারী, এটা সম্পর্কে বলা আছে 120 নং অনুচ্ছেদে। ভোটার তালিকা কিভাবে তৈরি করতে হবে এবং প্রতিটি এলাকায় কয়টি? 121। এই ভোটার হবার যোগ্যতা 122। নির্বাচন অনুষ্ঠানের সময় 123 বলা। আরপিও একটু আগে বললেন, নির্বাচনের প্রধান আইন 125। আর নির্বাহী কর্তৃপক্ষের সহায়তা 126।
তো এই স্যার তাহলে জিনিস স্যার তাহলে 124-এ কি আছে? 124 হচ্ছে নির্বাচনের সময় নির্বাচনী কর্তৃপক্ষের দায় দায়িত্ব। তো এই যে এইভাবে নির্বাচনের সংবিধানের মানে নির্বাচন কমিশনের সাংবিধানিক ভাবে যে অংশটা সেটা একটু দেখলাম। এরপরে আমরা কিছু বেসিক তথ্যগুলি দেখবো, এটা কেমন প্রতিষ্ঠান। এটা স্বাধীন, স্বতন্ত্র ও সাংবিধানিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠা হয় 1972 সালে। অবস্থান হচ্ছে আগারগাঁওতে। এটার প্রথম প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ ইদ্রিস। বিচারপতি ছিলেন, হ্যাঁ, বিচারপতি মোহাম্মদ ইদ্রিস। স্যার উপরেটা কি লিখছেন? স্বাধীন, তারপরে কি লিখছেন? স্বতন্ত্র, 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 নিজের মতো চলে, নিজের নিয়মে চলে। বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল্লাহ। হাবিবুল আউয়াল। কাজী হাবিবুল আউয়াল বর্তমান প্রধান। আর প্রথম মহিলা নির্বাচন কমিশনার তার নাম হচ্ছে কবিতা খানম। আর বর্তমানে 5 জনের মধ্যে, আপনারা জানেন নির্বাচন কমিশনার মোট 5 জন হয়। বর্তমান 5 জনের মধ্যে একজন মহিলা নির্বাচন কমিশনার, তার নাম হচ্ছে রাশিদা সুলতানা। রাশিদা সুলতানা। এই পর্যন্ত 12টি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম সংসদ নির্বাচন এটা হয় 7 মার্চ 1973 সালে। আর দ্বাদশ মানে সর্বশেষ সংসদ নির্বাচন হয় 7 জানুয়ারি 7ই জানুয়ারি 2024 সালে। হ্যাঁ, আওয়ামী লীগ 224টা আসন পেয়ে ওই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, 224টা আসন। স্যার এটা কি স্বতন্ত্র, মানে স্বাধীন স্বতন্ত্র ওইটা? জি জি জি, এই নির্বাচন কমিশন, টপিকের নামটা দেখেন কি, নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন একটা স্বাধীন স্বতন্ত্র সাংবিধানিক প্রতিষ্ঠান। হ্যাঁ, শপথ পড়ার প্রধান বিচারপতি। ওকে। স্যার শেষ হয়নি। স্যার শেষ। শেষ তো না? স্যার দ্বাদশ কি লিখছেন তো? দ্বাদশ সংসদ দ্বাদশ নির্বাচন, সংসদ মানে এই যে ও, কয়দিন আগে যে সংসদ নির্বাচনটা হয়েছে ওইটার কথা। স্যার একটু স্ক্রিনশট নিতাম যাতে একটু সাইড হইতাম। অবশ্যই অবশ্যই।
স্যার হয়ে গেছে। হয়ে গেছে না? ওকে। তো নির্বাচন কমিশন এটা গঠিত হয় 5 জন নিয়ে, একজন প্রধান নির্বাচন কমিশনার এবং 4 জন সহকারী নির্বাচন কমিশনার। সংবিধানের 118 নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা আছে। নির্বাচন কমিশনের দায়িত্ব 4টি। সেগুলো হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা করা, জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করা, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করা এবং ভোটার তালিকা হালনাগাদ করা। এটা বলা আছে 119-এ। এরপর হচ্ছে কর্মচারীগণ, মানে নির্বাচনী কাজে আর যারা যারা সহায়তা করেন, যেমন পোলিং এজেন্ট আছে, রিটার্নিং অফিসার, তাদের সম্পর্কে বলা আছে 120-এ। ভোটার তালিকা, অর্থাৎ একটি এলাকায় একটি মাত্র ভোটার তালিকা থাকবে যাতে অনাকাঙ্ক্ষিত বিভিন্ন ঝামেলা যাতে দূর করা যায়, এটা বলা আছে 121-এ। আর ভোটার হতে হলে আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে, বয়স হতে হবে কমপক্ষে 18 বছর, এটা বলা আছে 122-এ। আপনি নির্বাচনী তফসিল ঘোষণার 90 দিনের মধ্যে নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবে, এটা বলছে 123-এ। আর নির্বাচনের প্রধান যে আইনটা, এটাকে বলে নির্বাচনের সংবিধান, এটার নাম হচ্ছে আরপিও, 125 নম্বরে বলা আছে। এবং নির্বাচন করার ক্ষেত্রে নির্বাচন কমিশনকে নির্বাহী কর্তৃপক্ষ মানে শৃঙ্খলা বাহিনী বিভিন্নভাবে সহায়তা করবে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, এটা বলা আছে 126-এ। নির্বাচন কমিশন একটি স্বাধীন, স্বতন্ত্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠান। এটা প্রতিষ্ঠিত হয় 1972 সালে। এটা ঢাকার আগারগাঁওতে অবস্থিত। আমাদের বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনারের নাম হচ্ছে বিচারপতি মোহাম্মদ ইদ্রিস, আর বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। প্রথম মহিলা নির্বাচন কমিশনার, তার নাম হচ্ছে কবিতা খানম, আর বর্তমানে 5 জনের মধ্যে একজন মহিলা নির্বাচন কমিশনার আছেন, তার নাম হচ্ছে রাশিদা সুলতানা। প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় 7 মার্চ 1973 সালে, এবং সর্বশেষ যেটা নির্বাচন হয় দ্বাদশ সংসদ নির্বাচন, সেটা হয় 7 জানুয়ারি 2024 সালে। এই দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মোট 224টা আসন লাভ করেন। আওয়ামী লীগের বিরোধী দল জাতীয় পার্টি লাভ করে 12টা আসন। স্বতন্ত্র বিভিন্ন প্রার্থী তারা মোট 62টি আসন কিন্তু অর্জন করে, এবং অন্যান্য প্রার্থী মোট 2টা আসন লাভ করে। টোটাল এই 300টা আসনের হিসাব। চলেন তাহলে আমরা পরের টপিকে যাই। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। স্যার একটা কোশ্চেন ছিল। জি, জি স্যার, বিচারপতিরা কি সবসময় উপরে পদগুলো পায়? আপনি যে পদ বললেন বিচারপতি ইদ্রিস, সব সময় উনিও পায় না, পদ ওই সময় পেত। ওই সময় দেখা গেছে যে তারা ওই দলের সাথে ট্রাস্টওর্থি ছিল, বিশ্বাসযোগ্য আচ্ছা ছিল, বিশ্বাসভাজন ছিল। হ্যাঁ, এই জন্য ওই সময় এই বিচারপতি থেকেই রাষ্ট্রপতি হতো বা নির্বাচন কমিশনার হতো। বুঝতে পারছেন? যেমন আবু সাইদ চৌধুরী বিচারপতি ছিলেন, হ্যাঁ হ্যাঁ, রাষ্ট্রপতি ওইটাই করা বলতে হয়েছে। চাচ্ছিলাম। এরপরে নির্বাচন কমিশনার তিনি ওই ইদ্রিস, তিনি কিন্তু বিচারপতি ছিলেন, পরে নির্বাচন কমিশনার হয়েছে। বুঝতে পারছেন? মানে তারা ট্রাস্টওর্থি ছিল, স্যার এরা দিনের কি সাথে রিটায়ার্ড জড়িত। করার পরে হ্যাঁ হ্যাঁ, এই পদগুলো বিচারপতি থাকতে পারবে না, করতে হবে, বিচারপতি থেকে অব্যাহতি নিতে হবে। অব্যাহতি, রিটায়ার্ড শব্দ বলা যাবে না, বলতে হবে অব্যাহতি। অব্যাহতি নিয়ে তারপরে তারা রাষ্ট্রপতি হয়। হ্যাঁ, ওকে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এটার কাজটা হচ্ছে সরকারের বা কর্তৃপক্ষের গঠনমূলক সমালোচনা। তবে রাজনৈতিক দলের সাথে এটার পার্থক্য, রাজনৈতিক দল একটা রাজনৈতিক দল, মানে বিরোধী দল একটা রাজনৈতিক দল। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কোনো রাজনৈতিক দল না, তারা হচ্ছে বিবেকবান, সচেতন, শিক্ষিত জনগণ। সুশীল সমাজ যেটাকে বলে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর একটা পার্ট হচ্ছে সুশীল সমাজ, একটা শাখা সুশীল সমাজ। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে আসল জিনিস। হ্যাঁ, এখন তো সরকারের কোনো সমালোচনাই করা যায় না। করা যায় না? টক শো দেখেন, বিভিন্ন টক শো গুলো দেখেন বিভিন্ন চ্যানেলে, তাইলে বুঝতে পারবেন সরকারের সমালোচক আছে, তবে গঠনমূলক সমালোচনা, ব্যাশিং করা না, বুলিং করা না। এই কাজটা ভুল করছে, এটা না করে ওইটা করতে পারতো, এটা এই টাইপের সমালোচনা করা। ঠিক আছে? আমরা তো সমালোচনা বলতে মনে করি যে একজনের অপমান করে কথা বলা, তাকে বুলি করা, তাকে নিয়ে ট্রোল করা। বিষয়টা কিন্তু এমন না, সমালোচনা কিন্তু অনেক ভাবেও করা যায়। ঠিক আছে? স্যার চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আসলে কারা? আমরা 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 আমি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, আপনি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। আমরা শিক্ষিত, স্যার, আমরা কখনো বিবেকবান। চাপ
চাকরি করছি। হ্যাঁ, আমরা যখন একসাথে মিলে কোনো একটা প্রকল্প, যে প্রকল্পটা আমাদের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে বা যাবে, আমরা বুঝতে পারতেছি, তখন আমরা এই সাধারণ শিক্ষিত সচেতন জনগণ মিলে সরকারের যে প্রকল্পগুলো সমালোচনা করব, তখন আমরাই হব কি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। ওকে স্যার স্যার এক্ষেত্রে কোনটা কৃষক, এর স্যার ভিতরে পড়ে? এক্ষেত্রে নিম্ন শ্রেণীর মানুষগুলো অ্যাটেন্ড করতে পারবে? অবশ্যই পারবে, অবশ্যই পারবে, কারণ অনেক ধরনের চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আছে। ওকে, চলেন তাহলে দেখি। স্যার যেমন হচ্ছে ওই কোঠা নিয়ে আন্দোলন হয়েছে সেরকম? হ্যাঁ হ্যাঁ, ওইটাও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে পারেন। স্বার্থের বিপক্ষে গেলে। হ্যাঁ, এই চাপ সৃষ্টিকারী স্যার গোষ্ঠী মূলত 4 ধরনের। স্যার বহির্বিশ্ব কি আমাদের চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নয়? অবশ্যই অবশ্যই অবশ্যই, বহির্বিশ্ব চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, বহির্বিশ্বের সংস্থাগুলি। এই যে দেখেন 4 ধরনের, এই ধরনগুলির মধ্যে চলে আসবে। 1 নাম্বার হচ্ছে সংস্থামূলক। 2 নাম্বার হচ্ছে হতাশামূলক। 3 নাম্বার হচ্ছে সহযোগিতামূলক। 4 নাম্বার হচ্ছে অসহযোগিতামূলক। তো সংস্থামূলক যেমন ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB, জাইকা ইত্যাদি। হতাশামূলক যেমন ছাত্র, শ্রমিক, কর্মচারী, কৃষক, বিদ্রোহ বা আন্দোলন। সহযোগিতামূলক বিভিন্ন NGO গুলো সহযোগিতা করার জন্য গঠিত হয়। অসহযোগিতামূলক বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীগুলো। এই তো, মনে রাখবেন চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে ইন্টারেস্ট গ্রুপ বলা হয়। এটা বলেছেন একজন সমাজবিজ্ঞানী, তার নাম হচ্ছে জিগলার। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে লবি গ্রুপ বলা হয়, লবি গ্রুপ। এটা বলেছেন আরেকজন সমাজবিজ্ঞানী, তার নাম হচ্ছে ফাইনার। এই 2টা তথ্য একটু জেনে রাখবেন, পরীক্ষায় আসতে পারে। ইন্টারেস্ট গ্রুপ বলেছেন জিগলার, লবি গ্রুপ বলেছেন ফাইনার। সরকারের গঠনমূলক সমালোচনা করার উদ্দেশ্যে অরাজনৈতিক, শিক্ষিত, বিবেকবান এবং সচেতন নাগরিকরাই হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। স্যার এই সংস্থা লাস্টে এটা কি লিখছেন, জাইকা নাকি? জাইকা, জাইকা ওই যে আর জাপান হচ্ছে ইন্টারন্যাশনাল কোঅপারেশন অ্যাসোসিয়েশন, জাইকা। আর আর হতাশার লাস্টে কি কৃষক বিদ্রোহ? কৃষক, হ্যাঁ কৃষক বিদ্রোহ। ছাত্র বিক্ষোভ বা ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন, কর্মচারী আন্দোলন, কৃষক আন্দোলন ইত্যাদি হতাশামূলক। মানে একটা জিনিস ডিজার্ভ করে কিন্তু পাইতেছে না। সহযোগিতামূলক বিভিন্ন NGO গুলো, আর অসহযোগিতামূলক হচ্ছে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীগুলো। স্যার এটা কি ছিল, লবি গ্রুপ, এটা কি ছিল? এগুলি কে বলছে? যেমন চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে ইন্টারেস্ট গ্রুপ কে বলছে? জিগলার। লবি স্যার ওটা গ্রুপ কে বললেন, বলছে? লবি ফাইনার। গ্রুপ ওইটা কি? ফাইনার, 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 FINER, ফাইনার। স্যার সহযোগিতার মাধ্যমে কিভাবে চাপ সৃষ্টি করে? সহযোগিতা করে তো চাপ সৃষ্টি করে না, আদায় করার চেষ্টা করে। আমরা যে এই যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আমাদেরকে সহায়তা করে যাতে আমরা সরকারের বিরুদ্ধে গিয়ে ওই জিনিসটা আদায় করে নিতে পারি। বুঝতে পারছেন? স্যার, স্যার একজন আনমিউট করা আছে, স্যার ব্যাড সাউন্ড আসছে। হ্যাঁ, আনমিউট না করা থাকলে আনমিউট করে নেন। সাউন্ড আসে তো অনেক সময় বিরক্তি বা ডিস্টার্বের কারণ হয়। এই যে
জিনিসগুলি? স্যার এই দুইটাই হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর নাম, ওই লবি গ্রুপ আর হচ্ছে ইন্টারেস্ট গ্রুপ। সংজ্ঞা সংজ্ঞা এই চাপ দুজনের সংজ্ঞাটা সৃষ্টিকারী দিচ্ছে। গোষ্ঠীকে ইন্টারেস্ট গ্রুপ কে বলেছেন? জিগলার। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে লবি গ্রুপ কে বলেছেন? ফাইনার। সংজ্ঞা এগুলি, মানে এগুলি আরেকটা নাম চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর, ইন্টারেস্ট চাপ গ্রুপ আর লবি সৃষ্টিকারী গ্রুপ। গোষ্ঠীর ইংরেজি নাম কি? প্রেসার ক্রিয়েটিং গ্রুপ, প্রেসার ক্রিয়েটিং গ্রুপ। সেপারেট করা হচ্ছে সুশীল সমাজ। চলেন, সুশীল সমাজ। সুশীল সমাজ হচ্ছে বৃহত্তম চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। বৃহত্তম চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সুশীল সমাজকে অত্যাচার করলো আজকে ভাই, মাথা খাই ফেলছে ভাই। জনসমাজ বলা হয়, সুশীল সমাজকে সুধী সমাজও বলা হয়। সুশীল সমাজকে সুধী স্যার সমাজ এখানে বলেছেন। একটা সাউন্ড আসতেছে, আমরা তো ইয়ারফোন দিয়ে ক্লাস করতেছি, মানে স্যার শব্দটা খুব বাজেভাবে আসতেছে, একটু বন্ধ করতে বললে আচ্ছা, ভালো কে হয়। এটা? স্যার আপনি মিউট করে দেন নাকিব সবাইকে। নাকিব নীরব। হ্যাঁ, আপনি একটু মিউট না, আমি সবাই মিউট করলে আপনারা আবার আমার প্রশ্ন করতে পারবেন না, বুঝতে পারছেন? আমরা স্যার করে আপনি দেবো, দরকার হয় আপনি আমরা সবাই মিউট কমপ্লিট করতে করে দেন, পারবো। আমাদের দরকার হলে আমরা আনমিউট করে দেব। আপনি মিউট করে দেন। আচ্ছা, সুধী সমাজ হচ্ছে আব্দুল্লাহ আবু সাইদ, আর জনসমাজ বলেছেন ডক্টর আনিসুজ্জামান। এই সুশীল সমাজের উপাদান কিন্তু 4টি। সুশীল সমাজের উপাদান হচ্ছে 4টি। 1 নাম্বার গণতন্ত্র বিকাশ, 2 নাম্বার মতামত প্রকাশের স্বাধীনতা, 3 নাম্বার গোপনীয়তা বজায় রাখা, 4 নাম্বার বৈধভাবে চাপ সৃষ্টি করা, এটাকে বলা হয় বৈধতা। আর চাপ সৃষ্টিকারী গোষ্ঠী 3 প্রকার। 1 নাম্বার প্রাথমিক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, 2 নাম্বার মাধ্যমিক মাধ্যমিক সুশীল সমাজ, 3 নাম্বার প্রান্তিক সুশীল সমাজ। প্রান্তিক। এখন প্রাথমিক কারা? যাদের কাছে টাকা ক্ষমতা দুইটাই আছে, যেমন হচ্ছে সচিব, এরপর হচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী বা বণিক, তারা হচ্ছে প্রাথমিক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। মাধ্যমিক, যাদের কাছে হয় টাকা আছে নয় ক্ষমতা আছে, যেমন হচ্ছে বলতে পারেন হচ্ছে ডাক্তার। স্যার 3 এরপরে প্রকার, এগুলো কি বলা আছে? চাপ সৃষ্টি সুশীল সমাজটা 3 প্রকার। এই যে এটা 3 প্রকার। কোনটা 3 প্রকার হবে বলেন এটা ছাড়া? এখানে স্যার উদ্দেশ্য 4টি লিখছেন তো, 3 প্রকার উদ্দেশ্য কই লিখলাম? উদ্দেশ্য কই? উপাদান। উপাদান 4টি, উপাদান হ্যাঁ, 4টি। উদ্দেশ্য না। উদ্দেশ্য তো ওই যে স্যার গঠনমূলক সমালোচনা করা, দেখা যাচ্ছে। শিক্ষক, এরপরে ইঞ্জিনিয়ার ইত্যাদি। আর প্রান্তিকে আসবে ছাত্র, যাদের কাছে টাকা ক্ষমতা তেমন কিছুই নাই, ছাত্র, শ্রমিক, কৃষক ইত্যাদি। স্যার এটা কি লিখছিলেন স্যার? প্রাথমিক 1 নাম্বারটা স্যার। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী লিখছি, বৃহত্তম চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সচিব, বণিক। সচিব আর বণিক, বিশিষ্ট ব্যবসায়ী, টাকাও আছে ক্ষমতাও আছে, তারা প্রাথমিক। টাকা ক্ষমতা যে কোনো একটা আছে, মাধ্যমিক। টাকাও নাই ক্ষমতাও নাই, প্রান্তিক।
জি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে এটা থ্যাংক ইউ। স্যার বৃহত্তম, একটু বাকি। আচ্ছা লিখেন, সমস্যা নেই। এটা সবচেয়ে বড় চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এটার হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর একটা শাখা, সবচেয়ে বড় শাখাটা আর কি। হ্যাঁ, অর্থাৎ সুশীল সমাজ আর চাপ সৃষ্টিকারী গোষ্ঠী মূলত একই। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী একটা শাখা হচ্ছে সুশীল সমাজ। এটাকে জনসমাজ বলেছেন ডক্টর আনিসুজ্জামান, সুধী সমাজ বলেছেন ডক্টর আব্দুল্লাহ আবু সাইদ। উপাদান 4টি: গণতন্ত্র প্রতিষ্ঠা করা, মতামত প্রকাশের স্বাধীনতা বিস্তার করা, গোপনীয়তা বজায় রাখা এবং বৈধ উপায়ে সরকারের সমালোচনা করা। এটা মূলত 3 প্রকার: প্রাথমিক, টাকা ক্ষমতা দুইটাই আছে; মাধ্যমিক, হয় টাকা নয় ক্ষমতা, যে কোনো একটা আছে; প্রান্তিক, টাকা ক্ষমতা একটাও নাই। ওকে, স্যার সচিব তো সরকারের রিপ্রেজেন্টেটিভ। সচিবরা কি প্রকল্প বাস্তবায়ন করে না? হ্যাঁ, জি স্যার। অনেক সময় কি তারা সরকারকে কোন একটা প্রকল্প প্রদানের ক্ষেত্রে কি ভ্যাটও দেয় না বা পরামর্শ প্রদান করে না, যেটা কইরেন না? তো এরা কি সরকারকে চাপ সৃষ্টি করে না বলেন? হ্যাঁ, করে করে করে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। স্যার আলমন্ড এন্ড পাওয়েল, ওনার মতে আলমন্ড এবং পাওয়েল চাপ চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে 4 ভাগ, ওই যে লিখছি আমি আগের টপিকে, যেটা আমি রেফারেন্স দিছি। স্যার অনেক জায়গায় 3টা আলমন্ড দেখি, এবং অনেক জায়গায় 4টা দেখি, কনফিউজড হয়ে গেছে। চারটা, ওই যে দেখেন, আমি দাঁড়ান একটু দেখাই আপনাকে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এই যে দেখেন, আমি 4 ধরনের চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এটা কিন্তু আলমন্ড এবং পাওয়েলের মতেই, এটা জি স্যার। সর্বজনীন স্বীকৃত। বুঝতে পারছেন? এটা 40 বিসিএস এই প্রশ্নটা আসছে। এই যে 4 প্রকার। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তো এরপরের টপিকে যাব আমরা, সেটা হচ্ছে এনজিও। এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস। এটার উদ্দেশ্য জনগণের মধ্যে আত্মনির্ভরশীলতা তৈরি, এবং এ উদ্দেশ্যে এটা যে কাজটা করে, প্রধান কাজটা হচ্ছে ক্ষুদ্র ঋণ প্রদান। এবং সহায়ক যে কাজটা করে, সেটা হচ্ছে প্রশিক্ষণ প্রদান করে। তো আমরা বাংলাদেশে কর্মরত কয়েকটা এনজিও সম্পর্কে টুকটাক জেনে রাখি। প্রথমে মনে করেন যে ব্র্যাক সম্পর্কে জানলাম, 1972, এটার প্রতিষ্ঠাতা আমরা সবাই জানি, স্যার ফজলে হাসান আবেদ। ফজলে হাসান, জি। 2 নম্বরে আমরা মনে করেন যে আশা সম্পর্কে জানলাম, অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল অ্যাডভান্সমেন্ট, অর্থাৎ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এটা একটা এনজিও বলতে পারেন। এটা প্রতিষ্ঠিত হয় 1978 সালে। এটার প্রতিষ্ঠাতা হচ্ছেন ব্যারিস্টার ডক্টর শফিক আহমেদ। হ্যাঁ, ডক্টর শফিক আহমেদ। 3 নম্বরে আমরা দেখতে পারি হচ্ছে প্রশিকা, ওই যে প্রথম কম্পিউটার ট্রেনিং নিয়ে আসে। প্রশিকা প্রতিষ্ঠিত হয় 1976 সালে, কাজী ফারুক আহমেদ এই প্রশিকার প্রতিষ্ঠাতা। 4 নম্বরে আমাদের কাছে চলে আসলো মনে করেন স্বনির্ভর বাংলাদেশ। স্বনির্ভর বাংলাদেশ এটা 1975 সালে প্রতিষ্ঠিত হয়। এটার প্রতিষ্ঠাতা হচ্ছেন এস.এম. আল হোসাইনি, এস.এম. আল হোসাইনি। 5 নাম্বার ব্যুরো বাংলাদেশ। ব্যুরো স্যার বাংলাদেশ, এক দুই লেকচার আমি বুঝতে পারি নাই, মানে ওটা হ্যাঁ ব্র্যাক। ব্র্যাক 1972 সালে প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠাতা, এটা একটা আন্তর্জাতিক এনজিও আপনারা জানেন, প্রতিষ্ঠাতা ডক্টর ফজলে হাসান আবেদ। হ্যাঁ, স্যার এরপরে স্যার আশা। আশা আর আশা প্রশিকা, এই দুইটার 1978 সালে, আশার প্রতিষ্ঠাতা হচ্ছে ডক্টর শফিক আহমেদ, ডক্টর শফিক আহমেদ। প্রশিকা, প্রশিকা হচ্ছে কাজী ফারুক আহমেদ, প্রশিকা কাজী ফারুক আহমেদ। স্বনির্ভর বাংলাদেশ আল হোসাইনি, আল হোসাইনি। ব্যুরো বাংলাদেশ জাকির হোসেন,
বুড়ো বাংলাদেশ জাকির হোসেন। স্বনির্ভর বাংলাদেশ আল হোসাইনি। বুড়ো বাংলাদেশ জাকির হোসেন। স্যার আমি 6 নাম্বার TMSS হেঙ্গামারা মহিলা সবুজ সংঘ। হোসনে আরা বেগম। এই নামটা পরীক্ষায় আসতে পারে, যেহেতু এটা নারীদের জন্য। স্যার ইনি তো আগে পুরুষ ছিলেন তাই না স্যার? হ্যাঁ, পুরুষ থেকে তিনি জন্মগতভাবে নারী হয়েছেন। রাইট, ইউ আর রাইট। স্যার ওইটা বুঝতেছি না, বাংলাদেশ মানে স্বনির্ভর বাংলাদেশ না কি লিখছে? জি জি, স্বনির্ভর বাংলাদেশ একটা এনজিওর নাম, 1975 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা আল হোসাইনি। আল হোসাইনি। স্যার স্যার পুরুষ থেকে নারী হয়েছে? হ্যাঁ। স্যার ব্র্যাকের প্রতিষ্ঠাতা কি? পুরুষ ব্র্যাকের থেকে প্রতিষ্ঠাতা, নারী হয়ে নিজের ফ্রেন্ডকে বিয়ে করছে। হ্যাঁ, তার নিজের ফ্রেন্ডরেই মানে ক্লাসমেটরে বিয়ে করছে। বগুড়া ওই যে আজিজুল হক খান কলেজ আছে না? জি স্যার। হ্যাঁ স্যার, বগুড়ার বগুড়াটা মাটি তোলা হয়েছে। হ্যাঁ, তো ব্র্যাকের এটা মস্ত প্রতিষ্ঠাতা controversy। স্যার ফজলে হাসান আবেদ। স্যার ওকে, হবিগঞ্জের। বাংলাদেশ এটা কি টাইপের কাজ করে? এরা এই যে আত্মনির্ভরশীলতা তৈরির জন্য কাজ করে, ক্ষুদ্র ঋণ প্রদান করে ও এবং আচ্ছা আচ্ছা। প্রশিক্ষণ প্রদান করে প্রয়োজনীয়। এই যে দেখেন এখানে সবকিছু লেখা আছে। স্যার প্রশিক্ষাও কি ক্ষুদ্র ঋণ দেয় না? হ্যাঁ, প্রশিক্ষা হচ্ছে ওরা কম্পিউটার প্রশিক্ষণ ট্রেনিং দেয়, দেয়। বেসিক কম্পিউটার ট্রেনিং দেয়, প্রশিক্ষণ দেয়, আচ্ছা নারীদের আচ্ছা আচ্ছা। উন্নয়নের জন্য কাজ করে। হ্যাঁ, বেসিক্যালি তাদের মধ্যে দুইটা জিনিস কমন, একটা হচ্ছে ক্ষুদ্র ঋণ দিবে, প্রশিক্ষণ দিবে, সবগুলি একই ধরনের উদ্যোগ নিয়ে কাজ করে। হ্যাঁ, আচ্ছা। এর মধ্যে কুমিল্লার বারডো কি অন্তর্ভুক্ত থাকতে পারে? না, বার্ড হচ্ছে পল্লী উন্নয়ন একাডেমি। বার্ড হচ্ছে ওটা পল্লী অন্য, উন্নয়ন কুমিল্লা। ওটা অন্য জিনিস। ওটা স্যার সমবায় মেবি। ওটা ওটা সমবায় প্রতিষ্ঠান বলতে পারেন। আমরা যাচ্ছি পরের টপিকে, শেষ টপিক অন্যান্য। স্যার প্রশিক্ষণ প্রতিষ্ঠাতা কে করেন বলছেন? কাজী ফারুক আহমেদ। কাজী কাজী ফারুক আহমেদ। ফারুক আহমেদ। অন্যান্য অংশে আমরা 2-3টা লাইন দেখবো আর কি। ইভিএম। ইভিএম নিয়ে একটু একটা লাইন দেখবো, সেটা হচ্ছে ইভিএম প্রথম প্রচলন হয় ইউএসএ তে, ক্যালিফোর্নিয়াতে 1960 সালে। 3-4 মিনিট লাগবে। 2 নাম্বার তথ্যটা হচ্ছে ইভিএম প্রথম বাংলাদেশে প্রচলন হয় 2005 সালে। কোথায়? ঢাকা অফিসার ক্লাবের নির্বাচনে। আরেকটা তথ্য লিখবেন, ইভিএম একাদশ নির্বাচনে। স্যার ইভিএম এর ইলাবোরেশন কি? ইলেকট্রনিক ভোটিং মেশিন। ইলেকট্রনিক ভোটিং মেশিন একাদশ 153টা আসন। স্যার 2005 ঢাকা কি লিখছেন পরে স্যার? ঢাকা অফিসার ক্লাবের নির্বাচনে ইভিএমটা প্রথম ব্যবহার করা হয় বাংলাদেশে। একাদশ নির্বাচনে 6টি আসনে ব্যবহার করা হয়। চার নাম্বার জায়গায় লিখবেন স্মার্ট কার্ড প্রচলন হয় বাংলাদেশে 2016 সালে। স্মার্ট কার্ড তৈরিতে সহায়তা করে আমাদেরকে ফ্রান্স। স্মার্ট কার্ডের ডিজিট 10টি, মেয়াদ 10 বছর, নিরাপত্তা দেয় 25 ধরনের, সেবা দেয়
22 ধরনের তথ্য দেয় 32 ধরনের। এই তো স্যার বুড়ো বাংলাদেশের প্রতিষ্ঠাতা কে ছিল? ডক্টর জাকির হোসেন। ডক্টর জাকির হোসেন। স্যার ইভিএম এ কি ভোট জালিয়াতি করা যায়? ইভিএম এ ভোট জালিয়াতি তো অবশ্যই সবকিছুতে করা যায়, তবে আমাদের যারা আছে একটু এটা একটু ক্রয় মুরব্বী বা বয়স্ক দিয়ে তারা এটা বুঝতে পারে না আর কি, এটা একটা ঝামেলার সৃষ্টি করে তাদের মধ্যে, তো স্যার তারা স্মার্ট কার্ড ক্রয় না কি লেখছেন ওইটা? তৈরিতে সহায়তা, তৈরিতে নিচেরটা ডিজিটের আগে। ডিজিটের আগে তৈরিতে সহায়তা। হ্যাঁ এর 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 স্মার্ট কার্ড এর ডিজিট 10টি, এর মানে স্মার্ট কার্ডের ডিজিট 10টি। স্যার একটা কথা ছিল। জি অবশ্যই বলেন। স্যার মানে আমাদের কি সংবিধানের ক্লাসটা আপনি নিয়েছেন? সংবিধানের ক্লাস হ্যাঁ নিয়েছি, গত মাসে না এর আগের মাসে নিয়েছিলাম। গত মাসে স্যার। গত মাসে না, হ্যাঁ। মানে স্যার এখন নেক্সট আমাদের পড়ানো হবে না আবার? আবার হবে, ওয়েট করতে হবে আর কি, এটা ওই যে আবার ঘুরে ঘুরে আসবে, রিপিট হবে, হ্যাঁ ঘুরে ঘুরে আসবে, তখন আপনি 2-3 মাসের মধ্যেই পেয়ে যাবেন আবার। হ্যাঁ কতবার রিপিট হবে ওকে একটা টপিক? রিপিট তো মূলত 2 থেকে 3 বার হবে, এটা শিওর, মানে পরীক্ষার আগ পর্যন্ত যতবার হইতে পারে। আপনাদের মূল যে পরীক্ষা প্রিলি পরীক্ষা 47, ওই পরীক্ষার আগ পর্যন্ত যত দিন থাকবে ততবার রিপিট হবে। এর মধ্যে যদি স্যার আনুমানিক 2বার দুই হবে, তিনবার তো হবে। মিনিমাম 2-3 বার হবে। স্যার 47-এর পরে কি গ্রুপগুলো অ্যাভেলেবেল থাকে? 47-এর মানে 47-এর পর কি গ্রুপটা থাকবে নাকি না ডিলিট করে দিবে এমন আর কি? এটা আসলে আমি বলতে পারবো না, এটা কর্তৃপক্ষ বা যারা দায়িত্বে আছে তারা বলতে পারবে। ঠিক আছে, তো আমাদের এখনকার স্যার ক্লাসটা এখনই শেষ করি, কারণ একটু পরে স্যার রিটার্ন একটা একটু ক্লাস শেষ নিব। লাইনটা একটু বুঝে দিতে চাপে স্যার, শেষ লাইনটা তো শেষ বুঝলাম না, লাইনটা হচ্ছে নিরাপত্তা 25 ধরনের ইভিএম ছিল ভাই। আমাদেরকে নিরাপত্তা দিবে 25 ধরনের, সিকিউরিটি দিবে 25 ধরনের, 25 টাইপস, সার্ভিস দিবে, সেবা দিবে 22 টাইপস, এবং ইনফরমেশন দিবে 32 টাইপস। এগুলো একটু মনে রাখবেন, ও স্যার এটা কি করে স্মার্ট করে কার্ড প্রশ্ন নাকি আসে। ইভিএম? এটা হ্যাঁ কি স্মার্ট কার্ড নাকি সরি, ইভিএম? স্মার্ট কার্ড, এই স্মার্ট যে দেখেন, এই যে স্মার্ট কার্ড, এই যে স্মার্ট কার্ড 10টি ডিজিট, মেয়াদ 10 বছর, নিরাপত্তা, সেবা, তথ্য, এই 3টা তথ্য হচ্ছে স্মার্ট কার্ডের, এই 3টা তথ্য হচ্ছে ইভিএম এর। ওকে, স্যার একটা জি কোশ্চেন স্যার। এখনকার ছিল। মতো বিদায়। ঠিক আছে, 7টার সময় স্যার একটা ক্লাস হবে, সরকার ব্যবস্থা। স্যার একটা কোশ্চেন, বঙ্গবন্ধু যে 2বার সাধারণ সম্পাদক হন, প্রথমবার 1952 সালে আর সেকেন্ড টাইম? 52 না, আর 59। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, এখনকার মতো বিদায়। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার স্যার। আসসালামু আলাইকুম।